This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার দুলাল খুনে আরো এক চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। দুলালকে খুনের জন্য বিহারের 3 শার্প শুটারকে সুপারি দেওয়া হয়েছিল। সামি আক্তার আব্দুল গনির সঙ্গে ছিল অপর শার্প শুটার আশরাফ খান। হামলার সময় বাইরে অপেক্ষা করছিল আশরাফ। প্ল্যান এ লক্ষ্যভ্রষ্ট হলে তৈরি ছিল প্ল্যান বি। ভাবুন, শুধু 50 লক্ষ টাকা সুপারি নয়, তার সঙ্গে প্ল্যান এ প্ল্যান বি পর্যন্ত তৈরি ছিল, যাতে কোনোভাবেই এবারটা হাত ফসকে না যায়। 2 হামলাকারী ব্যর্থ হলে গুলি ছুড়ত আশরাফ। এই সমস্ত বিস্ফোরক তথ্যই এই মুহূর্তে সামনে উঠে আসছে। আর কি তথ্য রয়েছে টিভি9 বাংলার হাতে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ। প্ল্যান এ প্ল্যান বি মানে কত প্ল্যান, কত মাথা, কত লক্ষ টাকা সুপারি। ভাবা যায় একজন নেতাকে খুন করার জন্য কত বড় একটা র‍্যাকেট, কত বড় একটা নেক্সাস কাজ করেছে। দেখো, মূলত হচ্ছে যেহেতু সাম্রাজ্যটা এতটাই যে দুলাল সরকারের সাম্রাজ্য এবং ক্রমশ জনপ্রিয় নেতা হয়ে যাওয়া, এবং একই সাথে পাশাপাশি নন্দু তিওয়ারি ক্রমশ কোণঠাসা হতে 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 প্রায় তার কাছে সে নিশ্চিত হয়ে গেছিল। দলের কাছেও সে ব্রাত্য প্রায় টাউন সভাপতি হলেও তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এই গত প্রায় 2 বছর ধরে কিন্তু প্ল্যান তৈরি করা হয়। প্ল্যানের যে সঙ্গে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই নন্দু তিওয়ারি স্বপন শর্মার সঙ্গে যোগাযোগ করে। স্বপন শর্মার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে হচ্ছে কৃষ্ণা রজক, এবং কৃষ্ণা রজকের মাধ্যমে যে গ্রুপটা রয়েছে, যে গ্যাংটা কাজ করেছে, সেই গ্যাংয়ের মাধ্যমে তাদের সঙ্গে বিহারের যারা শার্প শুটার রয়েছে তাদেরকে আনা হয়, এবং পুরো 2 বছর ধরে ধীরে ধীরে হয় বি রাখা হয়। প্ল্যান এ হচ্ছে যে শার্প শুটারদের আনা হয়েছিল তাদের মধ্যে 3 জন সামি আক্তার, আব্দুল গনি, এবং এই আরো একটি নাম আসছে, সেটা হচ্ছে আশরাফ খান। আশরাফ খানকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার নাগালের মধ্যে আনতে পারেনি, ধরতে পারেনি। এই আশরাফ খান কিন্তু সবচেয়ে ভালো শুটার, এবং এর সঙ্গেই মূলত যোগাযোগ করা হয়, এবং এই আশরাফ খানই আব্দুল গনি এবং সামি আক্তারকে নিয়ে আসে, এবং বাইকটা যে চালাচ্ছিল সেটা হচ্ছে আশরাফ খান। ঠিক সেই জায়গায় দোকানের সামনে ওরা দুজন নেমে যায়, এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অন্যদেরকে মানে আশেপাশের লোকজন যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করে বাকিরা, এবং এই 2 জন শার্প শুটার দুলাল সরকারকে তাড়া করে গুলি করে। এটা ছিল যে যদি এরা 2 জন মানে ব্যর্থ হয় তাহলে আশরাফ রয়েছে তৃতীয় ব্যক্তি হিসেবে, অর্থাৎ প্ল্যান বি হিসেবে ছিল আশরাফ। ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। দুলাল খুনে আরো চাঞ্চল্যকর তথ্য এবার টিভি9 বাংলার হাতে। দুলাল খুনের প্রস্তুতি শুরু হয়েছিল 2 মাস আগে। ব্লুপ্রিন্ট করে স্বপন, করে অস্ত্র জোগাড়। ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, ভাবুন কতটা নিখুঁত একটা পরিকল্পনা করা হয়েছিল। বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে কৃষ্ণ রজক ওরফে রোহান সে নিয়ে আসে দুলালের বাড়ির কাছেই ঘাঁটিকারে বিহারের দুষ্কৃতীরা। আপনাদের দেখিয়েছিলাম যে অদূরেই একটি পরিত্যক্ত বাড়ির ছবি, যেটা আপাতত তালাবন্দি অবস্থায় রয়েছে। নজর রাখে দুলালের প্রতিটি পদক্ষেপ। ওই বাড়ি থেকেই কিন্তু নজর রাখা হতো। রীতিমতো রেইকি করে দুলালের ওপর হামলার ঘটনা ঘটে। সবই তো হলো, কিন্তু খুনের মোটিভটা কি? 8 দিন তো পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মুখে কুলুপ পুলিশের। খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। মাসে নাকি 40 লাখের সাম্রাজ্য হারিয়েই দুলাল খুনের ছক কষেছিল। রেলের ঠিকাদারি, রেলের স্ক্র্যাপের ব্যবসা, রেলের লোডিং আনলোডিং এর বরাত, অবৈধ সাট্টা জুয়া, ঠেক, টোটো থেকে তোলাবাজি, কি না ছিল। মাসে অন্তত ইনকাম ছিল 40 লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে এই বিপুল অঙ্কের টাকায় দখলদারি ছিল নরেন্দ্রনাথ তিওয়ারির হাতে। দুলালের উত্থানের সঙ্গে সঙ্গে হাতছাড়া হতে থাকে তিওয়ারির এই সাম্রাজ্য, আর সেখান থেকেই রাগের সূত্রপাত। দুলালের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় নরেন্দ্রকে। কিন্তু 50 লক্ষ টাকা সুপারি দেওয়া কি একা নরেন্দ্রনাথের পক্ষে সম্ভব, নাকি টাকার যোগান দিয়েছে অন্য কেউ? কে সেই গৌরী সেন? এখন তারই খোঁজে পুলিশ। তোলার বা রোজগার যদি 40 লক্ষ টাকা হয়, তাহলে তৃণমূলের আমলে জেলায় জেলায় কি স্তরে সিন্ডিকেট রাজ এবং কাটমানির ব্যবস্থা চলছে আপনারা বুঝতে পারেন। এবং এ ঘর ঘর কা কাহিনী, শহর শহর কা কাহিনী। শুধুমাত্র তো মালদা না,
প্রত্যেকটি জেলা শহরে এই ধরনের ঘটনা আছে এবং কোনো না কোনো 1, 2, 3, 4 নেতা যারা প্রতিষ্ঠিত রেজিস্টার্ড তোলাবাজ হিসেবে এইভাবে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব, প্রাকৃতিক সম্পদ লুট করে চলেছে। তৃণমূল কংগ্রেসের প্রশাসন যে কতটা দক্ষ, কতটা স্বচ্ছ, কতটা তৎপর, কতটা নিরপেক্ষ, সেটা প্রশাসনিক পদক্ষেপের মধ্যে দিয়ে বারবার প্রমাণ হয়। আপনি বামফ্রন্টের আমলে 34 বছরে একটা উদাহরণ দেখাতে পারবেন না, বা বিজেপি শাসিত রাজ্যে একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে এই ধরনের কোনো কর্মকাণ্ডে শাসক দলের কারোর নাম জড়িয়ে পড়লে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সরকারই সেটা করতে পারে, এটা বারবার প্রমাণিত হয়েছে। খুনের পিছনে যারা যুক্ত আছে, খুন যারা করেছেন তার যে সমস্ত পরিকল্পনা, দীর্ঘদিনের একটা হচ্ছে তার পরিকল্পনা, যেমন আপনাদের যে মাধ্যমে আসছে যেটা আপনারা জানতে পারছেন, তাহলে এতদিনের পরিকল্পনা ছিল, তো এখানকার গোয়েন্দা বিভাগ কি করছিল, এখানকার ইন্টেলিজেন্স এজেন্সি তারা কি করছিলেন? তাহলে আমরা এখানে কি মনে করি যে আমাদের এখানকার সম্পূর্ণভাবে যে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবই ফেলিওর। নন্দ তেওয়ারি সে অনেকটা করে ফেলেছিল, স্ক্র্যাপ ট্র্যাপ ইত্যাদি রেল ফেল করে সে 40-50 লাখ টাকা কি 1 কোটি টাকা মাসে অনেক করছিল, সেইটাতে ঘা পড়ে যাচ্ছে। আবার বাবলা সরকারও যাচ্ছিল তৃণমূলের নেতা হয়ে ফুলে ফেপে উঠেছে, আবার নতুন করে ফুলে ফেপে উঠতে চাইছে। এই ভাগটা আরো বড় নেতারা কতটা পাবে, কে পাবে, কিভাবে পাবে? শুধু তার সঙ্গে মজার যেটা দেখার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন অপদার্থ এসপি ডিএম তারাও কি ভাগের মধ্যে ঢুকে পড়েছেন? বড় মাথা বলতে কি তাদেরকেও ধরা হচ্ছে? চোখ রাখা যাক বাগুইআটির খবরে। বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনা, এবার ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার করা হলো একজনকে। সাগরেদ গ্রেফতার হলো এখনো পর্যন্ত অধরা তৃণমূল কাউন্সিলর। মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তীর এখনো টিকিটই পায়নি পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, যাকে ধরা হয়েছে তার কি ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে? দেখো, বাগুইহাটি যে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় কিন্তু এইবার এই নিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রমেন এবং শুভেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করার পরে এবং গতকাল অমিত চক্রবর্তী ননীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন এই 9 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খুব ঘনিষ্ঠ, অর্থাৎ তিনি ঘনিষ্ঠ বলে জানতে পারছি, এবং তিনি সমস্ত কাজ দেখাশোনা করতেন এই ননী, এবং তাকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করার পর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানাচ্ছে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে গত 15ই ডিসেম্বর 2024 সালে বাগুইহাটি রঘুনাথপুরে যে প্রমোটার কিশোর হালদারকে তোলা না পেয়ে যে মারধরের ঘটনায়, বন্দুকের বাট দিয়ে মারধর, একাধিক ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তৃতীয় গ্রেপ্তারি হচ্ছে এই অমিত চক্রবর্তী এলাইস ননী, এবং তাকে গ্রেপ্তার করে ব্যাঙ্গালোর থেকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে কলকাতায় আর হেফাজতে নেবারও আবেদন জানানো হবে। মূলত তোলাবাজি, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে, এবং ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে, অর্থাৎ 15ই ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল, কেন তারা গিয়েছিলেন, এবং যে বন্দুকের বাট দিয়ে মারা হয়েছিল তার মধ্যে ননীকে স্পষ্ট দেখা গিয়েছিল, ননীর ভূমিকা কি ছিল, সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। চয়নিকা, ধন্যবাদ রঞ্জিত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে।